প্রিয়াঙ্কা ধনী পরিবারের মেয়ে ছিল, কিন্তু তার বিয়ে হয় মধ্যবিত্ত পরিবারে। প্রিয়াঙ্কা নিজে পছন্দ করে মধ্যবিত্ত পরিবারের ছেলে বিকাশের সঙ্গে বিয়ে করে, কিন্তু তবুও প্রিয়াঙ্কা বিয়ের পর থেকেই বাপের বাড়ির টাকার অহংকারে সে তার শ্বশুর বাড়ির পরিবারকে ছোট করে, এমনকি সে তার স্বামীকেও ছাড়ে না। একদিন প্রিয়াঙ্কা তার স্বামী বিকাশকে বলে, বিকাশ, আমার 2000 টাকা লাগবে, আমাকে এখনই 2000 টাকা দাও। 2000 টাকা তুমি কি করবে? শপিং করতে যাবে নাকি আবার? 2000 টাকায় কখনো শপিং হয়? সবসময় গরিবদের মতো কথা না বললে তোমার হয় না বলো? আমার শপিং করার জন্য কমপক্ষে 20,000 টাকার দরকার হয়। আর যখন বাপের বাড়িতে আমি থাকতাম তখন আমি শপিং করতে যাওয়ার সময় বাবার ক্রেডিট কার্ড নিয়ে যেতাম আর আনলিমিটেড শপিং করতাম। আর এখন তোমাকে বিয়ে করার পর থেকে তো সবই বদলে গেছে। সকাল হতে না হতে অপমান শুরু করে দিলে। 2000 টাকাটা নিয়ে কি করবে সেটা তো বলো। আমার ভাই আসবে আজকে, তাও আবার বিদেশ থেকে। আমার ভাই সোজা বিদেশ থেকে আমার বাড়িতে আসবে, কারণ কদিন আগে আমার জন্মদিন ছিল তো। ভাই অনেক চেষ্টা করেও আমার জন্মদিনে আসতে পারেনি, তাই আজকে আমার সঙ্গে দেখা করে তারপরেই নিজের বাড়িতে যাবে। ভাইয়ের জন্য আমি বাইরে থেকে কিছু খাবার অর্ডার করব। আমার ভাই পিৎজা, বার্গার, চাউমিন এই ধরনের জিনিস খেতে ভালোবাসে। কি, তুমি বাইরে খাবার অর্ডার করে 2000 টাকা নষ্ট করে দেবে? তুমি তোমার ভাইয়ের জন্য নিজের হাতে খাবার রান্না করে ভালোবেসে খাওয়াতে পারো। বেকার 2000 টাকা দিয়ে সামান্য কিছু খাবার অর্ডার করার কোনো তো মানেই হয় না। 2000 টাকা দিয়ে আমাদের তো এক সপ্তাহে সংসার চলে যাবে। না, আমার ভাই বিদেশ থেকে আসছে আর আমি আমার ভাইকে বাড়ির খাবার খাওয়াবো? কিছুতেই না। আমার ভাই বলেছে আমার জন্য একটা দামি উপহার নিয়ে আসছে, কিন্তু কি আনছে সেটা আমি এখনো বুঝতে পারছি না। যাক, বাদ দাও, এমনিও আমার রান্না বান্না করতে ভালো লাগে না, তাই আমি ভাইয়ের জন্য বাইরের খাবারই অর্ডার করব। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। আমার কথা তুমি কখনো শুনেছো যে তুমি আজকে শুনবে? এই বলে বিকাশ প্রিয়াঙ্কাকে 2000 টাকা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর প্রিয়াঙ্কা তখনই অনলাইনে তার ভাইয়ের জন্য পিৎজা, মোমো, বার্গার, চাউমিন, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি অর্ডার করে। কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কার ভাই পাপন চলে আসে। প্রিয়াঙ্কা তার ভাইকে দেখে প্রচন্ড খুশি হয়। সে তার ভাইকে নিয়ে সোজা নিজের ঘরে চলে যায়। দেখ ভাই, আমি তোর জন্য তোর পছন্দের কত কিছু অর্ডার করেছি, খেয়ে নি তাড়াতাড়ি। আর ভাই, তুই বলছিলি আমার জন্য নাকি তুই একটা দামি উপহার নিয়ে আসবি, কই আমার জন্য কি এনেছিস দেখা। এই শুনে পাপন প্রিয়াঙ্কার হাতে একটা দামি আইফোন তুলে দেয়, যেটা দেখে প্রিয়াঙ্কার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সে প্রচন্ড পরিমাণে খুশি হয়। তোর বার্থডেতে আসতে পারিনি বলে কিছু মনে করিস না দিদি, আসলে আমি চেষ্টা করেছিলাম কিন্তু সত্যিই সম্ভব হয়নি। এখন তুই হ্যাপি তো? আশা করছি আমার উপরে তোর আর কোনো রাগ নেই। ও মাই গড, আইফোন! ভাই, এত দামি আইফোন দেখে তো কেউ কখনো কারোর উপর রেগে থাকতেই পারবে না। তুই ওয়ার্ল্ডের বেস্ট ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমার একটা আইফোনের ভীষণ দরকার ছিল, কারণ কম দামি ফোন ইউজ করতে আমার একদম ভালো লাগে না। ঠিক আছে দিদি, এবার আমি আসি কেমন? মা আমার জন্য অপেক্ষা করে বসে আছে। সকাল থেকে যে কতবার ফোন করেছে তারও কোনো ঠিক নেই। কিন্তু ভাই, তুই তো এখনো কিছু খাসনি, খেয়ে নে তারপর যাবি। না রে দিদি, আমি এই সমস্ত বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাওয়া বন্ধ করে দিয়েছি। এখন আমি শুধুমাত্র বাড়ির বানানো হেলদি খাবার খাই। আর তাছাড়া এখন তো দুপুর হয়ে গেছে, দুপুরবেলা তো এসব খাবার খাওয়া আমি ছেড়েই দিয়েছি। কোনো অসুবিধা নেই দিদি, আমি বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে খেয়ে নেবো। তখনই সেখানে প্রিয়াঙ্কার বড় যা মধুমিতা চলে আসে। এরকম বললে তো হবে না ভাই, তুমি আমাদের বাড়িতে এসেছো, তোমাকে না খাইয়ে আমি তো পাঠাবো না। চলো, আমি তোমার জন্য রান্না করেছি। তুমি প্রিয়াঙ্কার ভাই মানে আমারও তো ভাই, তাই তুমি আসবে বলে আমি কিন্তু তোমার জন্য রান্না করে রেখেছি। এই তো ভাই, তুই যা, আমার যা তোকে খেতে দিয়ে দেবে। দিদি, তুমি আমার ভাইকে একটু ভালো করে খাইয়ে দাও তো। এই দেখো, আমার ভাই আমার জন্য আইফোন গিফট করেছে, 2 লক্ষ টাকা দাম। এভাবে ফোন পাওয়া মাত্রই প্রিয়াঙ্কা শো অফ করা শুরু করে দেয়। আর সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা তার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তার ভাইয়ের দিকে কোনো খেয়ালই থাকে না। প্রিয়াঙ্কার বড় যা মধুমিতা প্রিয়াঙ্কার ভাই পাপনকে ভালোবেসে খাবার খাওয়ায়। পাপন মধুমিতার ব্যবহারে খুবই খুশি হয়, তাই বাড়ি যাওয়ার সময় পাপন খুশি হয়ে মধুমিতার হাতে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রিয়াঙ্কা পিৎজা, বার্গার, মোমো খেতে খেতে নিজের আইফোন ঘাঁটতে থাকে। সে তার আইফোনে নতুন নতুন সেলফি তুলতে থাকে আর রিলস ভিডিও বানাতে থাকে। এভাবেই দুপুর থেকে রাত হয়ে আসে, কিন্তু তবুও প্রিয়াঙ্কা তার ঘরের বাইরে বেরোয় না। কি গো প্রিয়াঙ্কা, আইফোন পাওয়ার পর তুমি নাওয়া খাওয়া সব ভুলে গেলে নাকি? আজকে তুমি স্নান করলে না, দুপুরের খাবার খেলে না, তারপর রাতের রান্না তো তোমার করার কথা। তুমি তো একবারও রান্নাঘরে গেলে না। যাক, আমি রান্না করে নিয়েছি, খেয়ে নেবে চলো। তুমি যদি আমার মতো জীবনে কখনো আইফোন পেতে তাহলে তুমিও সবকিছু ভুলে যেতে। আমিও বোকার মতো কথা বলছি, তুমি কখনোই আইফোন কিনতে পারবে না, কারণ তোমার বরের তো ক্ষমতা নেই। অবশ্য আমার বরেরও ক্ষমতা নেই, আমার ভাই দিয়েছে বলে। আমার আইফোনের দরকার নেই প্রিয়াঙ্কা, আমার কাছে আমার কম দামি ফোনটাই ভালো। আচ্ছা, তুমি কি ডিনার করবে নাকি করবে না? বিকাশ তো অফিস থেকে চলে এসেছে, ওকে খেতে দাও অন্তত। না দিদি, এখন আমার আইফোন ফেলে রেখে কিছুতেই বাইরে বেরোতে ইচ্ছে করছে না।
তুমি বরং বিকাশকে খেতে দিয়ে দাও, আর বিকাশের খাওয়া হয়ে গেলে আমার খাবারটা ওর হাতে দিয়ে দেবে, আমি ঘরে বসেই খেয়ে নেব। এই শুনে মধুমিতার আর কিছু বলার থাকে না, সে চুপচাপ সেখান থেকে চলে যায়। বিকাশ রাত্রিবেলা ডিনার করে নিজের রুমে ঘুমাতে চলে আসে। বিকাশ প্রিয়াঙ্কার জন্য খাবারও নিয়ে আসে। প্রিয়াঙ্কা, কি দরকার ছিল তোমার নিজের ভাইয়ের কাছ থেকে এত দামি আইফোন নেওয়ার? তোমার ফোন দরকার ছিল, তুমি তো আমাকে বলতে পারতে, আমি তোমাকে ফোন কিনে দিতাম। তোমার ভাইকে বেকার বেকার বলতে গেলে কেন? তোমাকে বললে তুমি ফোন কিনে দিতে, আর এটা আইফোন। ফোন আর আইফোনের মধ্যে পার্থক্য বুঝি তুমি বোঝো না? তোমাকে বললে তুমি 10-12 হাজার টাকা দামের একটা সস্তা ফোন আমাকে কিনে দিতে পারতে। এছাড়া তো তোমার আর কোনো মুরদ নেই। এই তো কদিন আগেই তোমার বার্থডে গেল, কি গিফট দিলে তুমি তোমার বউকে? শুধু বড় বড় ডায়লগ তোমার। তুমি তো বললে তোমার বাচ্চার জন্য তোমাকে শপিং করে দিতে হবে, তাই তোমার শপিং করার জন্য তোমাকে 10,000 টাকা দিয়েছি। এখন বলছো তোমার বাচ্চাতে আমি তোমাকে কিছু দিইনি? দেখো, আমার যতটা সামর্থ্য আমি ততটাই তো দেবো। হ্যাঁ সেটাই, মাঝে মধ্যে তো আমার মনে হয় আমি কোনো গরিব ভিখারিকে বিয়ে করে ফেলেছি। নিজের বউয়ের বার্থডেতে মাত্র 10,000 টাকা দিলেই মিটে যায়? দামি উপহার দিতে হয়, তবেই তো বউ খুশি হবে। আমার ভাইকে দেখে শেখো, নিজের দিদিকে আইফোন কিনে দিয়ে গেল, তুমি সারা জীবন ধরে টাকা জমিয়েও আমার জন্য বোধহয় কখনো আইফোন কিনতে পারবে না। আর তোমার 14 গোষ্ঠীর ফোন তুমি বিক্রি করেও আমার জন্য একটা আইফোন কিনতে পারবে না। জানি না আমাকে অপমান করে কি লাভ হয় তোমার। ঠিক আছে, এই যে তোমার খাবার এখানে রেখে দিলাম। এখন তুমি ফোন কিছুতেই রাখবে না আমি জানি, তাই ফোনের চার্জ শেষ হয়ে গেলে তখন অন্তত খাবারটা খেয়ে নিও। এই বলে বিকাশ ঘুমিয়ে পড়ে, আর প্রিয়াঙ্কা সারা রাত ধরে তার আইফোন ঘাঁটতে থাকে। এরকম ভাবেই 2-1 দিন কাটে। যেদিন থেকে প্রিয়াঙ্কা তার আইফোন হাতে পায়, সেদিন থেকে সে সংসারের কাজকর্ম করা পুরোপুরি বন্ধ করে দেয়। তাই তার বড় যাকেই একা একা বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়। প্রিয়াঙ্কা সারাদিন শুধু নতুন নতুন জামা কাপড় পরে নিজের ফোনে ফটো তোলে এবং রিলস ভিডিও বানায়। আর খিদে পেলে সে রান্নাঘর থেকে খাবার নিয়ে নিজের ঘরে চলে যায় এবং ফোন ঘাঁটতে ঘাঁটতে খাবার খায়। প্রিয়াঙ্কার এমন স্বভাবের জন্য তার বড় যা মধুমিতা ভীষণ পরিমাণে অতিষ্ঠ হয়ে পড়ে। আর ভালো লাগছে না, যেই থেকে প্রিয়াঙ্কাকে ওর ভাই আইফোন দিয়ে গেছে, সেই থেকে প্রিয়াঙ্কা আইফোনের মধ্যে ঢুকে বসে আছে। জানো আকাশ, ও কোনো কাজ করছে না, সবসময় আমাকে একা একাই সব কাজ করতে হচ্ছে। আর সেই সাথে প্রিয়াঙ্কা সবসময় আমাকে অপমান করছে। আমার কাছেও যদি একটা আইফোন থাকতো তাহলে আমি ওকে মজা বোঝাতাম। ওর অহংকার খুব বেড়ে গেছে আইফোন পাওয়ার পর থেকে। তোমারও এখন লাগবে? ঠিক আছে, আমি এখনই তোমার জন্য অর্ডার করে দিচ্ছি। প্রিয়াঙ্কাকে শোধরানোর জন্য তোমাকে আইফোন কিনে দেওয়া দরকার। আকাশের কথা শুনে মধুমিতা প্রচন্ড পরিমাণে অবাক হয়। পরের দিনই একজন ডেলিভারি বয় এসে মধুমিতাকে কিছু একটা ডেলিভারি করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা যখন নিজের রুম থেকে বাইরে বেরিয়ে আসে, তখন সে তার বড় জায়ের হাতে আইফোন দেখে চমকে ওঠে। দিদি, তোমার হাতে আইফোন? তুমি আইফোন কিভাবে কিনলে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, আসলে তোমাকে দেখে আমারও আইফোন ব্যবহার করার খুব ইচ্ছে হয়েছে, তাই আমি আকাশকে বলতেই আকাশ আমার জন্য ইএমআই তে আইফোনটা অর্ডার করে দিয়েছে। আচ্ছা, আমি এখন ফটো তুলছি, আমাকে বিরক্ত করো না। এই জায়গাটার ব্যাকগ্রাউন্ড ভালো আছে, এখান থেকেই তুলি। এই বলে মধুমিতা ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়ে। প্রিয়াঙ্কা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। সেদিন মধুমিতা ইচ্ছে করে বাড়ির কোনো কাজই করে না, এমনকি কোনো খাবারও রান্না করে না। সে সারাদিন শুধু ফোন নিয়েই পড়ে থাকে। দুপুরবেলা প্রিয়াঙ্কা যখন প্রচন্ড পরিমাণে খিদে পায়, সে রান্নাঘরে খাবার নিতে এসে দেখে যে সেখানে কোনো খাবার নেই। এই দেখে সে প্রচন্ড পরিমাণে অবাক হয়। তাই সে তার বড় জায়ের কাছে গিয়ে দেখে যে তার জা তখন ফোনে রিলস করতে ব্যস্ত। কি হলো দিদি, তুমি এখনো পর্যন্ত রান্না করোনি কেন? আমার খিদে পেয়েছে তো, কখন রান্না করবে তুমি? ওহো প্রিয়াঙ্কা, আমাকে বিরক্ত করো না, আমার এখন অনেক কাজ আছে। আমার আইফোনের ফিচার্স গুলো আমাকে এখন খুব ভালো মতো বুঝতে হবে, তাই আজকের খাবার তুমি রান্না করে নাও। আর হ্যাঁ, বাড়ির বাকি কাজগুলোও করে নেবে কিন্তু। মানে আমি কাজ করব কেন? তুমি আমাকে কাজ করতে বলছো? আইফোন পাওয়ার পর তুমি কি বাড়ির কাজকর্ম করাই ছেড়ে দেবে? আজকে আমার বউ তো ঠিকই বলছে, আজকে বাড়ির কাজকর্মগুলো তুমি করো। কেননা তুমিও তো আইফোন পাওয়ার পর 1 মাস হয়ে গেল বাড়ির কোনো কাজ করলে না। আমার বউ একা একা সবই কাজ করছে, তাই এখন 1 মাস আমার বউ শুধুমাত্র ফোন ইউজ করবে, আর তুমি বাড়ির সমস্ত কাজ করবে। প্রিয়াঙ্কা তার বড় ভাসুরের মুখে এমন কথা শুনে কিছু বলতে পারে না, তাই সে চুপচাপ রান্নাঘরে চলে যায়। তার প্রচন্ড পরিমাণে খিদে পাওয়ায় প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে খাবার রান্না করে। সেদিন প্রিয়াঙ্কাকে রান্না করার পাশাপাশি বাড়ির সমস্ত কাজকর্মও করতে হয়। এভাবে শুধুমাত্র একদিন বাড়ির কাজ করতে করতেই প্রিয়াঙ্কা একেবারে নাজেহাল হয়ে পড়ে। না, এসব কিছু দিদির আইফোনের জন্য হচ্ছে শুধু। দিদি যদি আইফোনটা না কিনতো তাহলে আমাকে সংসারের কাজগুলো একা একা করতে হতো না। ওই ফোনটা যে করেই হোক আমাকে ভেঙে ফেলতে হবে কিংবা চুরি করে নিতে হবে, তবেই দিদি আবার আগের মতো হয়ে যাবে, না হলে আমাকে খেটে খেটে মরতে হবে। না না না। সন্ধ্যাবেলা যখন সবাই টিভি দেখতে ব্যস্ত থাকে, তখন প্রিয়াঙ্কা লুকিয়ে লুকিয়ে তার বড় জায়ের ঘরে চলে যায়।
প্রিয়াঙ্কা বালিশের তলা থেকে মধুমিতার আইফোনটা হাতে নেয়, কিন্তু সেটা হাতে নিতেই সে প্রচন্ড পরিমাণে অবাক হয়। এ বাবা, এটা তো আইফোন নয়, আইফোনের কভার। তার মানে দিদি নিজের ফোনে আইফোনের কভার লাগিয়ে আমাকে বোকা বানাচ্ছিল, আর আমি বোকা হয়ে গেলাম। ঠিক তখনই সেখানে মধুমিতা, আকাশ এবং বিকাশ চলে আসে। হ্যাঁ মধুমিতা, এটা আইফোন নয়, আইফোনের কভার। আমি আইফোনের কভার আমার ফোনে লাগিয়েই ব্যবহার করছিলাম। আসলে এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। তোমাকে শোধরানোর জন্য আমরা তিনজন মিলে এই আইডিয়াটাই বের করেছিলাম। সারাদিন আইফোনের পেছনে পাগল হলে তো চলবে না, তোমাদের তো ঘর সংসার আছে, সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, সেই দিকটাও তো একটু দেখতে হবে। দেখো প্রিয়াঙ্কা, তুমি মানুষকে টাকা দিয়ে বিচার করা বন্ধ করো। আজ টাকা আছে কাল নেই। শুধুমাত্র আইফোনের জন্য এতটা অহংকার করা কিন্তু উচিত নয়, কাউকে ছোট করা উচিত নয়। অনেক হয়েছে, আর নয়। আমার মনে হয় তোমার মতো ধনী পরিবারের মেয়ের সঙ্গে আমি কিছুতেই সারা জীবন কাটাতে পারবো না। তাই তুমি এখনই তোমার বাবার বাড়িতে চলে যাও। ওখানে গিয়ে তুমি দামি দামি আইফোন, ম্যাকবুক যা ইচ্ছা ব্যবহার করো। আর আমাদের বাড়িতে থাকতে হলে তোমাকে আমাদের মতো করেই থাকতে হবে। এমন পরিস্থিতিতে প্রিয়াঙ্কা তার ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে। তাই সে হাত জোড় করে সকলের কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দাও তোমরা সবাই, আমি আর কাউকে কখনো অপমান করব না। আর দিদি, আমি এবার তোমার সঙ্গে সবসময় কাজ করব। তোমাকে একা একা কিচ্ছু করতে হবে না, আমি কথা দিচ্ছি। প্রিয়াঙ্কার কথা শুনে সকলে খুবই খুশি হয়। আস্তে আস্তে প্রিয়াঙ্কা নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসে। সে আর কখনো কোনো রকমের অহংকার করে না। সে তার বড় ভাইয়ের সঙ্গে মিলেমিশে সংসারের কাজকর্ম করে এবং সময় পেলে তবেই সে তার আইফোন ব্যবহার করে। কৌশিক এবং মিতুল দুই ভাই বোন। তাদের জন্ম হয়েছে প্রচুর বিত্তশীল এক পরিবারে। তাদের বাবা মা, ঠাকুরদা, ঠাকুমা, দিদা, দাদু সবাই প্রচন্ড ধনী। কিন্তু মিতুলের কপালে যে এই সুখ বেশি দিন সইবে না, এটা কেউ ভাবতেও পারেনি। একদিন তারা সবাই মিলে ট্রেনে করে ঘুরতে যাচ্ছে, এমন সময় তাদের ট্রেনটা এক ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হয়। সেই দুর্ঘটনায় সবাই অক্ষত থাকলেও মিতুল তার পরিবারের কাছ থেকে অনেক দূরে চলে যায়। তখন মিতুলের প্রায় 10 বছর বয়স ছিল। মিতুলের বাড়ির লোকজন তাকে অনেক খোঁজার চেষ্টা করলেও কোথাও তার কোনো রকমের হদিশ পাওয়া যায় না। এরকম ভাবেই দেখতে দেখতে প্রায় 15 বছর কেটে যায়। ঠিক আর 1 মাস পরেই মিতুলের 25 বছরের জন্মদিন হবে মা। এই 15 বছর না আমি ওকে জন্মদিনে হ্যাপি বার্থডে বলতে পেরেছি, না ওর হাত থেকে রাখি পড়তে পেরেছি। আমি কি কোনোদিন আর আমার বোনকে দেখতে পাবো না? বলো না। পাবি রে বাবা, নিশ্চয়ই পাবি। খুব মন দিয়ে ডাকলে উপরওয়ালার নিজে আমাদের কাছে চলে আসেন, আর সেখানে উনি আমার মেয়েটাকে একটু আমার কাছে ফিরিয়ে দিতে পারবেন না? আমি তো প্রত্যেক বছর ওই ট্রেনটা যে স্টেশনে থামে, সে স্টেশনের উপর দিয়ে যাওয়া আসা করে, সে স্টেশনের উপর দিয়ে যাওয়া আসা করে সব জায়গায় খোঁজ নেই। মিতুকে তো কোথাও দেখতে পাই না। আমার বোনটা বেঁচে আছে তো? তুই আবার এসব কথা শুরু করলি? আমি বলেছি না আমার মেয়েকে নিয়ে কোনো খারাপ কথা আমি শুনতে চাই না। তুই নিজের কাজে যা তো, আমাকে বিরক্ত করিস না। এই বলে পুষ্পা দেবী মিতুলের ছোটবেলার একটা ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে নিজের বিছানায় শুয়ে পড়ে। কৌশিকও আর কিছু বলে না। এভাবেই ছোট বোনকে হাতের কাছ থেকে হারিয়ে ফেলার কষ্টটা কৌশিক ছাড়া আর বোধহয় কেউ বুঝবে না। সবকিছু আমার জন্যই হয়েছে। সেদিন যদি একবার পিছনে ঘুরে দেখতাম আমার বোন পিছনে ছুটে ছুটে আসছে কিনা, তাহলে আজ হয়তো আর এই দিনটা দেখতে হতো না। এই বলে কৌশিক চোখে জল মুছতে মুছতে নিজের কাজে চলে যায়। কৌশিক এবং তার পরিবার এখন আগের থেকে কয়েকশো গুণ বেশি ধনী, কিন্তু তাদের জীবন থেকে তাদের সব থেকে বড় সম্পদটাই যেন হারিয়ে গেছে। একদিকে তাদের মনে দুঃখের ছায়া, অন্যদিকে মিতুল তার সদ্য বানানো সংসারে বড্ড খুশি। যদিও তারা এখন অনেক গরিব, কিন্তু তবুও মিতুলের মনে কোনো দুঃখ নেই। আর তাছাড়াও ছোটবেলার ধন সম্পত্তি ঐশ্বর্যের ব্যাপারে মিতুলের কিছু মনেও নেই, কারণ সেই ট্রেন দুর্ঘটনার পরে সে এক গরিব দম্পতির কাছেই বড় হয়েছে। সুমন, এই সুমন, কাল থেকে তোমাকে কতবার বললাম আমাকে কয়েকটা টুনি লাইট এনে দাও? তুমি আমার কথা শুনছোই না। আমি বলছি একটু বাড়িতে লাইট দিয়ে সাজাবো, তুমি পাত্তাই দিচ্ছ না। এক একটা টুনির দাম কত জানো? আর আমার কাছে যদি অত টাকা থাকতো তাহলে আমি তো তোমার জন্য নতুন একটা শাড়িও কিনে আনতাম, তাই না? নতুন শাড়ি আমার চাই না, আমার টুনি চাই। তুমি আমাকে টুনি এনে দাও, ব্যাস। এখন টুনি দিয়ে ঘর সাজিয়ে তুমি কি করবে? বাচ্চাদের মতো এত ভুলভাল আবদার করো না তো। আমাকে তো মায়ের ওষুধটাও কিনতে হবে। মায়ের ওষুধের টাকা থেকে টুনি লাইট কিনলে তো হবে না। তুমি তো ভুলেই গেছো, পরের মাসে আমার জন্মদিন। আমার জন্মদিনের আগে আমার ঘরটা ভালো করে সাজাতে ইচ্ছে করছে। আমার মনে আছে আমার ছোটবেলার জন্মদিনগুলোতে সবসময় আমাদের বাড়িতে টুনি লাইট দিয়ে সাজানো হতো, তাই আর কি। এই বলে মিতুল সেখান থেকে চলে যায়। মিতুলের কথা শুনে সুমনের খারাপ লাগলেও তার কিছু করার থাকে না, কারণ তার কাছে সত্যিই কোনো টাকা ছিল না। এই সমস্ত কথা ভাবতে ভাবতে সুমন নিজের কাজে বেরিয়ে যায়।
দেখতে দেখতে অনেকগুলো দিন কাটে। মিতুলের জন্মদিনের দিন চলে আসে। সুমন সিদ্ধান্ত নিয়েই নেয় আজকে সে টুনি লাইট নিয়েই বাড়ি ফিরবে। তাই সে তার মাসের মাহিনাটা অগ্রিম নিতে তাদের কোম্পানির নতুন মালিকের কাছে যায়। আমার টাকাটা যদি আজকেই পেয়ে যেতাম তাহলে খুব সাহায্য হতো স্যার। পুরোটা যদি নাও দিতে পারেন, যদি মাত্র 2000 টাকা দিতে পারতেন তাহলে খুব উপকার হতো আর কি। এখন মাসের মাঝখানে তোমার 2000 টাকা দরকার এসে পড়লো কেন? বাড়িতে কোনো অসুবিধা হয়েছে? না না স্যার, বাড়িতে কোনো অসুবিধা হয়নি। আসলে আজ আমার স্ত্রীর জন্মদিন। ব্যাচলার খুব ইচ্ছে করছে বাড়িটা একটু টুনি লাইট দিয়ে সাজাবে। আর আজকালকার বাজারে টুনি লাইটের কিরকম দাম আপনি তো জানেনই, সবই আকাশ ছোঁয়া। আজ তোমার স্ত্রীর জন্মদিন, আজ আমার একমাত্র ছোট বোনেরও জন্মদিন। আর জানো, ও খুব টুনি লাইট দিয়ে ঘর সাজাতে ভালোবাসতো। জন্মদিন এলেই লাইটিং করার জন্য সারা বাড়ি মাথায় করে রাখতো। এই কথাটা বলেই কৌশিকের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। সে ভাবতে থাকে সুমনের স্ত্রী তার বোন মিতুল কিনা। না না, মিতুল এখানে কি করে আসবে? এই শহরে যদি এতদিন থাকতো আমি কি ওকে খুঁজে পেতাম না? একদিনের তো কত লোকেরই জন্মদিন হয়। কি ভাবছেন স্যার, টাকাটা কি আমি আজকে পেতে পারি? সুমনের এই কথা শুনে কৌশিক তার ব্যাগ থেকে 5000 টাকা বের করে সুমনকে দিয়ে দেয়। 5000 টাকা লাগবে না স্যার, 2000 টাকা দিলেই হবে। ওই 2000 টাকা আপনি পরে মাইনে থেকে কেটে নেবেন, ঠিক আছে? এটা আমি তোমাকে তোমার মাহিনা থেকে দিইনি। তোমার স্ত্রী তো আমার বোনের মতোই। তার জন্মদিনে তার দাদার পক্ষ থেকে এটা উপহার। এই টাকা দিয়ে তুমি তোমার বোনকে টুনি লাইট কিনে দিতে পারবে, একটা কেকও কিনতে পারবে, আর একটা দামি আর একটা ভালো শাড়ি উপহার দিতে পারবে। তোমার স্ত্রী খুবই খুশি হবে। কৌশিকের এমন কথা এবং তার ব্যবহারে সুমন প্রচন্ড আপ্লুত হয়ে যায়। সে কৌশিককে জোর করতে থাকে তার স্ত্রীর জন্মদিনে তাদের বাড়িতে আসার জন্য। যদি সময়ের মধ্যে আমার সমস্ত কাজ হয়ে যায় তাহলে আমি নিশ্চয়ই যাব, কথা দিচ্ছি। কৌশিকের কাছে এই কথা শুনে সুমনও খুবই খুশি হয়। সে বাড়িতে গিয়ে মিতুলকে সমস্ত কথা বলে। মিতুল এত সব উপহার একেবারে পেয়ে প্রচন্ড খুশি হয়। সে তার ঘরে যা যা জিনিসপত্র ছিল তাই দিয়ে রান্না করা শুরু করে। রান্না করতে করতে হঠাৎই সে সুমনকে ডাকতে থাকে। কি হলো, আবার ডাকছো কেন? সবকিছু তো গুছিয়েই রেখে গেলাম। তুমি বাজার থেকে একটু 2 কিলো মটন নিয়ে এসো না। আমার হঠাৎই মনে পড়লো আমার দাদা মটন কষা খেতে খুবই ভালোবাসতো। মা যখনই মটন বানাতো তখনই দাদা হ্যাংলার মতো মায়ের পিছন পিছন বাটি নিয়ে ঘুরে বেড়াতো। এসব কি আবোল তাবোল বলছো? তোমার তো কোনো দাদাই নেই, তুমি তো তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে। তুমি বোধহয় কোনো স্বপ্ন দেখছিলে, তাই না? স্বপ্ন দেখলে তো ভালোই হতো, কিন্তু এই দুর্ঘটনাটা তো কোনো স্বপ্ন নয়। ওটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। সুমন এতদিন মিতুলের অতীত জীবনের সেই দুর্ঘটনার কথা কিছুই জানতো না। এগুলো মিতুল তাকে কোনোদিন বলেনি। আর মিতুলের নতুন বাবা মাও সুমনকে এসব কোনোদিনও কিছু জানতে দেয়নি। তাদের মনে হয়েছিল সুমন কিংবা তার পরিবার যদি জানতে পারে মিতুলের বাবা মা তার আসল বাবা মা নয়, তাহলে হয়তো তারা মিতুলকে আর নিজেদের বাড়ির বৌমা হিসাবে স্বীকার করবে না। সমস্ত কথা শুনে সুমন প্রচন্ড অবাক হয়। তোমার নিজের নাম, জন্মদিন সবকিছু মনে আছে, অথচ তোমার বাবার কোম্পানির নামটা মনে নেই, আর বাবার নামও মনে নেই। ওই সমস্ত নামগুলো মনে থাকলে তবেই তো আমরা তোমার বাবা মাকে খুঁজে পাবো। এসব নিয়ে এখন আর ভাবতে হবে না। আমার যেই দাদা বাড়িতে আসবে বলেছে আগে তার কথা ভাবো। লকারে দেখো আমার ছোট্ট 2টো কানের দুল আছে। সেই 2টো শ্যাকরার দোকানে রেখে 2 কেজি মটন নিয়ে এসো। দেরি করবে না কিন্তু। মিতুলের কথা শুনে সুমন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সে আবার মটন নিয়ে বাড়ি ফেরে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। মিতুল এবং সুমন সমস্ত খাবার দাবার কেক সাজিয়ে কৌশিকের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই কৌশিক তাদের বাড়িতে চলে আসে। কৌশিকের জন্য তারা এত আয়োজন করেছে দেখে কৌশিক খুবই খুশি হয়। কৌশিক আসার পরেই মিতুল কেক কাটতে শুরু করে। কেক কাটার সময় তালে তালে কৌশিক হ্যাপি বার্থডে গানটাও গাইতে থাকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মিতুল, হ্যাপি বার্থডে টু ইউ। আসলে আজ আমার বোনেরও জন্মদিন, তাই তোমার কেক কাটতে কাটতে ওকেও একটু আশীর্বাদ করে দিলাম। আপনার বোনের নামও মিতুল? আমাদের তাহলে বেশ অনেক মিল। আমাদের মধ্যে শুধু তফাৎ অর্থের পরিমাণের। তোমার নামও মিতুল নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার সাথে আমার বোনের বয়সের মিল, নামের মিল, জন্মের মিল। এখন তো আমার মনে হচ্ছে তোমরা একই মানুষ। কিন্তু তা কি করে সম্ভব? আপনার বোন তো আপনার বাড়িতে আছে, আর আমার স্ত্রী এখানে। আর ও যদি সত্যিই আপনার বোন হতো তাহলে কি আপনি কখনো আমার মতো একজন গরিব কর্মচারীর সাথে তার বিয়ে দিতেন? তোমাকে কে বললো আমার বোন আমাদের বাড়িতে আছে? তুমি তাকে দেখেছো আমাদের বাড়িতে? আমার বোন আমাদের সাথে থাকে না। সে যে কোথায় আছে আমরা তাও জানি না। কেন? সে কি রাগ করে আপনাদের সবাইকে ছেড়ে চলে গেছে? যদি আমাদের প্রশ্নের উত্তর না দিতে চান তাহলে কোনো অসুবিধা নেই, আমরা বুঝি। না না, সে নিজে চলে যায়নি। আমার ভুলেই আমরা তাকে হারিয়ে ফেলেছি। আজ থেকে প্রায় 15 বছর আগে এক ট্রেন দুর্ঘটনায় আমাদের বোন আমাদের সবার থেকে আলাদা হয়ে গেছে। সেই ট্রেন যে রাস্তা দিয়ে যায় আমি সব জায়গাতেই আমার বোনকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি।
এই কথা শুনে সুমন এবং মিতুল দুজনেই কেমন যেন হকচকিয়ে যায়। একটু আগে সুমন মিতুলের কাছে যেই দুর্ঘটনার কথা শুনেছিল, এখন কৌশিকও তাকে ঠিক সেই দুর্ঘটনার কথাই বলে। সুমন বা মিতুল কারোরই বুঝতে আর অপেক্ষা থাকে না যে কৌশিকই মিতুলের আসল দাদা। ওই ট্রেনটা যেখানে যেখানে যায় তুই সব জায়গায় খুঁজেছিস দাদা ভাই, শুধু নিজের শহরটাই আরেকবার খুঁজে দেখিসনি? আমি তো এখানেই ছিলাম, তবে বাড়ির ঠিকানা, বাবার নাম, মায়ের নাম কিছু মনে করতে পারছিলাম না। এখনো আমার খুব হালকা হালকাই সেগুলো মনে আছে। নিজের নাম, জন্মদিন আর সেই দুর্ঘটনার কথা ছাড়া পুরনো সব স্মৃতি আমার কাছে খুব ঝাপসা। তুই সত্যি আমার বোন মিতুল? সত্যি? আমি সত্যি আজ তোর জন্মদিনে তোকে বার্থডে উইশ করতে পেরেছি? এই বলে কৌশিক আর মিতুল দুজনেই খুবই কাঁদতে থাকে। কৌশিক তার বাবা মাকে খবর জানাতেই তারাও কয়েক মিনিটের মধ্যেই সুমনদের বাড়িতে চলে আসে। তারা কোনোদিনও নিজেদের একমাত্র মেয়েকে আবার দেখতে পাবে এটা কখনো ভাবেনি। মিতুলের বেঁচে থাকা আর ভালো থাকার খবর পেয়ে তারা নিজেদেরকে আর শান্ত রাখতে পারে না। তুই এতদিন ধরে এত দারিদ্রতার মধ্যে থেকেছিস মিতুল, কিভাবে পারলি রে মা? তুই তো আমি না খাইয়ে দিলে খেতেও পারতিস না, তাহলে তুই এতদিন মাকে ছাড়া কিভাবে থাকলি? ওই দুর্ঘটনার পর তো আমি সব ভুলে গিয়েছিলাম। তারপর যারা আমাকে বাঁচিয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছিল, আমি তাদেরকে নিজের বাবা মা বলে চিনতাম। তবে মাঝে মাঝে একটু একটু মনে পড়তো আমার পুরানো দিনের কথা, কিন্তু স্পষ্টভাবে মনে পড়তো না। তাই তোমাদের কাছে আমি ফিরে যেতে পারিনি। যারা তোকে এতদিন আগলে রাখলো, মানুষ করলো, তারা তো জন্মদিনে আসেনি। আমি তাদের কাছে হাত জোড় করে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা কেউ আর বেঁচে নেই দাদা ভাই। ওই বাবা মাকে হারিয়ে আমি খুব কষ্টে কোনো রকমের জীবন যাপন করছিলাম। তখনই তো সুমন আমার জীবনে এসে আমার জীবনের হাল ফিরিয়ে দিয়েছে। ও যদি আমার দায়িত্ব না নিত তাহলে আমার কি হতো আমি নিজেও জানি না। মিতুলের পরিবার সুমনের কাছে হাত জোড় করে তাকে ধন্যবাদ জানায়। তারা সবাই মিলে ঠিক করে তারা সুমনকে তাদের কোম্পানিতে একটি বেশ বড় পোস্টে চাকরি দেবে, যাতে সুমন এবং মিতুলের জীবনে আর কোনো রকমের অভাব না থাকে। দেখলি দাদা ভাই, আমি তোকে বলেছিলাম না, আমি অকুল পাথারে পড়ার আগেই সুমন আমার হাত ধরেছিল। আর এখনো দেখ, আমি সুমনকে শুধু টুনি কিনে আনতে বলেছিলাম, আর ও তোদের সবাইকে নিয়ে এসে আমার বাড়িটা পুরো আলোয় আলোকিত করে দিল। তুমিও যেমন ভালো, তোমার বাড়ির লোকও সেরকম ভালো। তা না হলে না আমার কাছে টুনি কেনার পয়সা থাকতো, আর নাই আমি তোমার দাদাকে এই বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করতে পারতাম। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বাড়িয়ে দাদার জন্য যে মটনটা বানিয়েছো সেটা নিয়ে এসো, যাও। তুই সত্যি সত্যি আমার জন্য মটন রান্না করেছিস? বাবা, তুই তো কত বড় হয়ে গেছিস মিতুল। তোর মনে ছিল যে আমি মটন খেতে ভালোবাসি? তুই যে হ্যাংলার মতো বাটি হাতে মায়ের পিছন পিছন ঘুরে বেড়াতিস, এই দৃশ্যটা আমার এখনো স্পষ্ট মনে আছে। মিতুলের কথা শুনে সবাই হাসতে থাকে। হঠাৎ করেই মিতুলের জন্মদিনে তাদের দুঃখ দারিদ্র্যময় ভরা জীবন হঠাৎই আনন্দময় এবং ঐশ্বর্যময় হয়ে ওঠে। মিতুলের জন্মদিনে সে তার হারিয়ে যাওয়া বাড়ির লোককে ফিরে পায়। এর থেকে বড় উপহার বোধহয় মিতুলকে আর কেউ দিতে পারত না।